দর্শক, আমি ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, আমি কেন উপস্থাপকের চেয়ারে? আমার রাজনৈতিক ক্যারিয়ারে বহুবার সম্পাদকীয় এই চেয়ারে বসে রাজনীতি, সমাজ নিয়ে প্রিয় অপ্রিয় নানান প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আম, উত্তর দিয়েছি, উত্তর দেবার চেষ্টা করেছি, তর্ক করেছি, বিতর্ক করেছি, তথ্য দিয়েছি, উপাত্ত দিয়েছি। ঝগড়াও যে একেবারে হয়নি তা নয়। সম্পাদকের এই সেটে বহুবার ঝগড়াঝাটিও করে বের হয়েছি আমি। তবে আজকে আমি সম্পাদকের অতিথি নই, আজকে আমি উপস্থাপক। জানবো সেই সব অজানা গল্প যা সময় সংবাদের ক্যামেরার পেছনে সংবাদ শিরোনামের আড়ালে লড়াইয়ের মাটিতে লুকিয়ে থাকে। 14 বছরের পথ চলা পার করে সময় সংবাদ যখন 15তম বছরে পা দিল, তখন এই আলোচনায় ফিরে দেখব 5 আগস্টের পর বদলে যাওয়া বাংলাদেশের গল্প। জানব জন আকাঙ্ক্ষার লড়াইয়ের সময় সংবাদের অবস্থান, সংবাদ কর্মীদের হাসি কান্না, রাত জাগা সংগ্রাম আর সাফল্যের গল্প। আজকের সম্পাদকীয়তে থাকছে সময় সংবাদের 5 জন কর্মী। এই মানুষদের মুখোমুখি হয়ে তাদের কাছে শুনব কিভাবে সময় বদলায় আর সেই সময়কে ধরে রাখে সময় সংবাদ। তাই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের বিশেষ সম্পাদকীয় সঙ্গে থাকার 14। আর এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জহুরুল ইসলাম জনি, জ্যেষ্ঠ বার্তা সম্পাদক, আছেন আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি, আছেন আহমেদ সালেহিন, তিনিও বিশেষ প্রতিনিধি, শাতিলা শারমিন, বিশেষ প্রতিনিধি, এবং কামরুজ্জামান মামুন, বিশেষ প্রতিনিধি। দর্শক, আপনারাও কিন্তু এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। চলে যাচ্ছি আজকের আলোচনায়। আমি শুরুতেই একটা প্রশ্ন করতে চাই, জহুরুল ইসলাম জানি, আপনাকে দিয়ে শুরু করছি। সময়ে টেলিভিশন তো দীর্ঘ পথ চলা না, 14 বছর লম্বা একটি সময়। এই সময়ে জনপ্রিয়তা, দর্শকপ্রিয়তা ধরে রাখাও একটা কঠিন কাজ। এর রহস্যটা কি? ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকার 14 বছরের এই বিশেষ দিনে আপনাকে আমরা বিশেষ ভূমিকায় পেয়েছি। আপনার প্রতি কৃতজ্ঞতা আমাদের। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই আমাদের দর্শকদের, যারা সুদীর্ঘ 14 বছর সময় টিভিকে প্রতি তারা আস্থা রেখেছেন এবং উত্তরোত্তর এই সাফল্যের সঙ্গে মূলত আমাদের যে প্রাণশক্তি তা হলো এই জনগণ, দেশের মানুষ যারা প্রবাসে আছেন, তারা এই টেলিভিশনের সংবাদের প্রতি আস্থা রেখেছেন, ভালোবেসেছেন আমাদের বৈচিত্র্যতা, আমাদের সংবাদের যে ভিন্নতা। সেখানে আমরা চেষ্টা করেছি সবসময় যে সবার থেকে সবার আগে নির্ভুল তথ্য তুলে ধরার। এবং এই সময়ের যে পথ চলা, এটা একদিনের গল্প না। এইখানে অসংখ্য মানুষ যারা আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সময় সংবাদের সঙ্গে হয়তো নেই, তাদের স্বপ্ন, তাদের শ্রম এবং দীর্ঘ লড়াইয়ের তাদের ইতিহাস আছে, যারা দিনের পর দিন শ্রম দিয়ে এখানে নিয়ে এসছেন। এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সময় সংবাদের অনেক কর্মী এখনো প্রতিষ্ঠিত আছেন, যারা গণমাধ্যমে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় এখন আছেন। তো সময়ের এইখানে যে গল্পটা, সময়ের এই যে সাফল্যের প্রধান যদি কারণ বলি, তাহলে সময় হলো সবার আগে তথ্য পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। তার মানে ক্যামেরার সামনে এবং পেছনে যারা কাজ করছেন নিরলসভাবে, এটা সকলের একটা মিলিত সম্মিলিত প্রয়াস, তাই তো? আমাদের এক ঝাঁক নিবেদিত প্রাণ এবং দেশে এবং বিদেশে প্রতিনিধি আছেন, যারা তথ্য জানা মাত্র, কোনো ঘটনা ঘটা মাত্র সে তথ্যটা সবার আগে পৌঁছে দেয়। এবং অনেক ক্ষেত্রে এমন হয় যে অন্য কোনো টেলিভিশনে হয়তো কোনো একটা তথ্য আগে পেয়ে গেছে সামহাউ, কিন্তু সংবাদ দেখানোর ক্ষেত্রে আমরা তার আগে দিয়ে দিই, কারণ ওটা দেখে আমরা তার আগে তখন তৎপরতা সাথে সাথে নিয়ে নেই এবং আমাদের প্রতিনিধি এবং আমাদের হয়ে যায় আর কি। অন্য টেলিভিশন, এবং আমি অন্যান্য টেলিভিশনেও কাজ করে এসেছি এর আগে, সেখানে আমি দেখেছি যে অন্য টেলিভিশন আর এখানের একটা বিস্তর পার্থক্য রয়ে গেছে।
অ্যাজ এ প্রফেশনাল জার্নালিস্ট হিসাবে আমি দেখেছি যে এইখানে পেশাদারিত্বর চূড়ান্ত, মানে এইখানে কোনোভাবে আমরা কাউকে ছাড় দেই না। আমি ছাড় দেই না আফজালকে, আফজাল আমাকে ছাড় দেন না। মানে আমরা আমাদের কাজটা সবার আগে সুন্দরভাবে পৌঁছানোর জন্য দারুণ। মরিয়া থাকি সব। দারুণ, এক্সেলেন্ট। আসলে এটা তো একটা টিম ওয়ার্কের ব্যাপার, নিশ্চয়ই। তাই না? সালেহিন, এবার একটু আপনার কাছে আসি নাকি? হ্যাঁ, অবশ্যই। রাজনৈতিক দলের সংবাদ তো আপনি কভার করেন, কিরকম এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, সেই এক্সপিরিয়েন্সের আগে আসলে বলতে চাই যে আপনাকে ধন্যবাদ। কিন্তু সবসময় আমরা রাজনৈতিক দলের মানে বিট করতে গিয়ে রাজনৈতিক নেতাদের, বিশেষ করে আপনাদের ইন্টারভিউ নিতে যখন যাই, যথেষ্ট রকম প্রশ্ন করি। কিন্তু আজকে যখন প্রশ্ন করছেন তখন একটা চ্যালেঞ্জের মুখে আসলে আমিও পড়েছি সংবাদ। কেমন লাগছে? সেটা অবশ্যই বলা যায় যে ভীতিকর একটা অবস্থা আমার জন্য আর কি। সেখান থেকে যদি বলেন যে প্রশ্নটা আসলে করেছেন চ্যালেঞ্জের মুখে বা কিংবা সেই আমরা কিভাবে সেটা কাভার করি, রাজনৈতিক দলের যখন বিট করতে যাই, আসলে জানেন যে গত 15টা বছর আসলে আপনি বিএনপির মধ্যে, বিএনপির একজন কঠিন সময়। নেত্রী, আমি ঠিক এই সময়টায় বিরোধী দলের বিট করতে গিয়ে এতগুলা বছর আপনাদের সাথে আমি কাজ করতে হয়েছে। অনেক সংঘর্ষ, সংঘাত, অনেক চড়াই উচ্চাই আপনাদের দেখেছি এবং মাঝেও ছিলাম। কখনো গুলি, কখনো টিয়ারশেল, কখনো মারামারি, যেটা বলি আর কি আমরা সংঘর্ষ জায়গাগুলো সবগুলোতে ছিলাম। সেখানে অনেক চ্যালেঞ্জ ছিল একজন সংবাদকর্মী হিসাবে, সেটা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা, কোথা থেকে সংঘর্ষের উৎপত্তি, কেনই বা সংঘর্ষ শুরু হলো, আর কেনই বা পুলিশ এত মারমুখী আচরণ করতো ওই সময়টায়, আবার দলীয় কর্মীরাও কেন চড়াও হতো আইনশৃঙ্খলা বাহিনীর উপরে, সেই বিষয়গুলি একটা নিরপেক্ষ জায়গায় থেকে যখন কাজ করতে যায় তখন কিন্তু আমাকে অনেক কিছু চিন্তা করতে হয়। শুধুমাত্র রাজনৈতিক বিট করার কারণে যে একটি দিকেই আমাকে থাকতে হবে তা না, সেখানে কিন্তু অনেক রকমের চ্যালেঞ্জ কিন্তু সামনে পড়েই যায় একদম যখন ফিল্ডে আমরা যখন থাকি। সেগুলি নিউজটা যখন কাভার করার পরে যখন আমি অফিসে সেটাকে থ্রো করছি, যখন আমি আনছি দিচ্ছি, তখন সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করা, যখন 30টা 32টা চ্যানেল রয়েছে, অনেক পত্রিকা রয়েছে, তাদের থেকে বেস্ট কোন নিউজটা আমি দিব, সেটা আমার মধ্যে আমাকে চ্যালেঞ্জ থাকে। এবং কোনোভাবেই যেন দেশ এবং দেশের বিরোধী কোনো স্বার্থে আঘাত আনে এমন ধরনের কোনো কিছু যেন না যায়, সেই বিষয়গুলো মাথায় থাকতে হয়। এবং সবচেয়ে বড় কথা, সাংবাদিকতার নৈতিকতা আছে, সেই নৈতিকতার বাইরে যেন আমরা না যেতে যাই, সেগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করে একটা সুন্দর একটি নিউজ, সবার থেকে আলাদা প্রতিযোগিতা যেহেতু বাজার, সেখানে আমাদেরকে আলাদা করে একটা নিউজ দিতে, যখন দর্শক আসলে সেই নিউজটি দেখে যেন তারা স্যাটিসফাইড হয় যে আমি একটা পরিপূর্ণ নিউজ দেখেছি, যেখানে আমি সব তথ্য পাবো, তথ্য সংবলিত যে জায়গাটা, সেটা আমরা তৈরি করে দিই সেই নিউজটার মধ্যে। আপনি যেহেতু পলিটিক্যাল বিটে কাজ করেন, হ্যাঁ, আপনার কি মনে হয় অন্য বিটগুলোর চেয়ে এই বিটটা একটু ডিফারেন্ট এবং মোর চ্যালেঞ্জিং? আমি আসলে অন্য কোনো বিটকে ছোট করব না, কিন্তু সত্যি অর্থে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক বিটটা কিন্তু সত্যি অনেক কঠিন এবং খুবই চ্যালেঞ্জিং জায়গা। এটা আপনাকে আমি স্বীকার করি, কারণ আমি যেখানে কাজ করতে, আমি অনেক জায়গাতেই কাজ করি, অনেক বিটেও কাজ করেছি, কিন্তু করতে করতে আজকে প্রায় আমার 15-16 বছর সাংবাদিকতার এই ক্যারিয়ারে, সেখানে রাজনৈতিক বিটটা আমি আজকে করছি প্রায় 14-15 বছর ধরেই, দীর্ঘ লম্বা। তো সেখানে সবচেয়ে বেশি সময় হচ্ছে বিএনপি বিটের সঙ্গে, বিএনপি যে বিরোধী দলের বিটের সঙ্গে কাজ করেছে। তখন দেখেছি যে আসলে আপনি যেটা বলছিলেন যে নিউজের ক্ষেত্রে কিছু আনার ক্ষেত্রে বা সংঘর্ষ জায়গা যেগুলো আবার আনছি আমি আপনাকে, যেগুলি বলছিলাম যে এই বিষয়গুলো সবচেয়ে আগে মাথায় রাখতে হয় আমাদেরকে। একদম একদম, এবং নিজের নিরাপত্তার ব্যাপারটাও তো জড়িত। আসলে ওই সময় আপনি যদি বলেন যে সত্যিকার অর্থে 7 তারিখে অর্থাৎ 10 ডিসেম্বর আপনাদের একটা সমাবেশ ছিল ঢাকায়, হ্যাঁ, ঢাকায়। সরকার কিন্তু করতে দেয়নি। হ্যাঁ। হুট করে 7 তারিখে নয়াপল্টনে আমি কিন্তু একটা অন্য একটি আন্তর্জাতিক গণমাধ্যমে আমি একটা লাইভে ছিলাম, ডয়েচে ভেলেতে। 10 মিনিট যখন পার করলাম, ঠিক তারপরে দেখলাম পুলিশ হঠাৎ করে চড়াই হলো। তখন কিন্তু আমার সাথে কোনো ভেস্ট নেই, আমার সাথে কিন্তু কোনো বুলেট প্রুফ জ্যাকেট ছিল না, কোনো হেলমেট ছিল না। সংঘর্ষ শুরু হলো এবং 7ই ডিসেম্বর সেটা ছিল, 10 তারিখে কেন্দ্র করে একটি কিন্তু রণক্ষেত্র পরিণত নয়াপল্টন। তখন আসলে টিয়ারশেল এবং খুব টালমাটাল গুলি, খুব হ্যাঁ ওই টালমাটাল সময়টা একটা সত্যি আসলে সময়। অনেক টালমাটাল ছিল। এবং একজন সংবাদকর্মী তো আমাকে নিউজ কভার করতো, তখন তো আসলে আমি কিন্তু সরে গেলে আমি নিউজটা পাবো না, আমাকে তো পাবেন না। ভিজুয়ালি সেই জিনিসটাকে একদম। আনতে হবে। একদম। তখন দেখা গেছে যে আমি আমাকে ওই নিরাপত্তাহীনতার মধ্যে থেকেই আমাকে বস্তুনিষ্ঠ সংবাদটাকে নিয়ে আসতে হচ্ছে, এবং সেই অভিজ্ঞতাগুলো সত্যিই আমার জন্য পীড়াদায়ক, কষ্টদায়ক এবং খুবই ঝুঁকিপূর্ণ ছিল। সেটি থেকে আমরা পার হয়ে কিন্তু এসেছি। শারমিন, আপনার অভিজ্ঞতা কেমন? আমরা তো দেখছি যে এখন গণমাধ্যম কিংবা অন্যান্য যে চ্যালেঞ্জিং পেশাগুলো আছে সেখানে নারীরা আসছেন এবং ভীষণ ভালোও করছেন। আপনি যদি আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করতেন, এবং প্রতিটা গণমাধ্যম কর্মীরই তো আসলে একটা স্বপ্ন থাকে, তাই না?
তার কতটা পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। তার মানে দুটো প্রশ্ন থাকছে। দুটো প্রশ্নের দুটোই। মধ্যে প্রথমটা বলি, সালহিনের কথার করে বলি, সেটি হচ্ছে যে বাংলাদেশ সাংবাদিকতার জন্য এখনো যে ২৪-এর যে একটা গবেষণা বলে আন্তর্জাতিক সংস্থা, সেটা বলছে যে এখনো তৃতীয় হচ্ছে ঝুঁকিপূর্ণ দেশ। একদম। তো সেই জায়গা থেকে ওই প্রশ্নটাই আসছি যে নারীর নিরাপত্তা, সেই জায়গায় কিন্তু চ্যালেঞ্জগুলো আরও দ্বিগুণ হয়ে যায়। তারপরেও যে কাজ করছে না সবাই কাজ করছে। ওদের যেমন মাঠে গেলে যে ঝুঁকিগুলোর মধ্যে পড়তে হয়, সেই ঝুঁকিগুলোর মধ্যে কিন্তু আমাকেও পড়তে হচ্ছে। সেটা নারী হিসেবে কিন্তু ওই ঝুঁকি থেকে আমি মুক্ত হতে পারছি না, বরং আরো বরঞ্চ নতুন ঝুঁকি নতুন যুক্ত ঝুঁকি হচ্ছে। যুক্ত হচ্ছে। সেই জায়গাগুলো আলাদা। একদম। কিন্তু এইগুলো মাথায় রেখেই কিন্তু একটা মাঠের কর্মী যারা ক্যামেরার সামনে থাকেন, সামনে থেকে আসলে সংবাদগুলো নিয়ে আসেন, তাদের কিন্তু এই নিরাপত্তাটাকে আসলে সবসময় আমলে নিলে চলে না। আমার নিউজ কাভারেজটা বড় হয়ে দাঁড়ায়। তো নিরাপত্তাহীনতার জায়গা থেকে গণমাধ্যমগুলো এখনও সেই জায়গায় তো পৌঁছাতে পারেনি। আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই ব্যবস্থাও নিরাপদ করতে পারেনি। ওর মধ্য থেকেই যা হবার সেটা হচ্ছে। গণমাধ্যম, টেলিভিশন সাংবাদিকতা তো বেশি দিনের হয়নি। তো এটাও হচ্ছে ভবিষ্যৎ চিন্তা করে এইভাবে যে হয়তো পরিবর্তনটা আসবে। কারণ একটা সময় ছিল মেয়েদের ভোটাধিকার ছিল না। হ্যাঁ। এখন আপনি বড় একটি রাজনৈতিক দলের সফল নেত্রী, তাই না? তো ওই যুদ্ধটা যেমন আপনার, ওই যুদ্ধটা তেমন আমার। যুদ্ধটা সমস্ত পেশার সবার। মেয়েরই। সবার। সব এবং মেয়েদের। মেয়েদের জন্য এই যুদ্ধটা চালিয়ে যেতে হবে। কারণ হচ্ছে যে আগে আমার পূর্বসূরীরা যেটা চালিয়ে গেছেন বলে আমি এখানে আছি, আবার আমার যারা আসবেন উত্তরসূরি, তারাও হচ্ছে এই জায়গা থেকে আর একটু ভালো জায়গায় কাজ করতে দারুণ পারবেন। দারুণ। মামুন, এবার আপনার কাছে আসি। জি। আপনি বলেন, গণমানুষ কার কাছে দায়বদ্ধ? রুমিনা আপা, আপনার প্রশ্নের উত্তর দিব তার আগে আমি খুবই উপভোগ করছিলাম আপনার উপস্থাপনা। মানে বিশেষ করে বলি একটু, আপনাকে আমরা খুবই একজন বিচক্ষণ এবং সুবক্তা হিসেবে জানি, এবং এই টেলিভিশনেই কিন্তু আপনি ইতিপূর্বে অনেকবার এসেছেন অতিথি হয়ে। আজকে যখন উপস্থাপনার দায়িত্ব আপনার কাঁধে, আমি প্রশ্নের উত্তর দিব তার আগে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনার কেমন অনুভব হচ্ছে এই যে আপনি উপস্থাপনা করছেন আজকে এবং আমাদের বর্ষপূর্তির বিশেষ একটি দিনে? আমি যখন শুরু করলাম তখন বহু উৎসুক জনতা দেখেছিলাম চারপাশে, তো সেটা দেখে একটু নার্ভাস হয়েছি। তো নার্ভাস হওয়ার পর বললাম, আল্লাহ রহম করো, এই চেয়ারে আসছি, ঠিক মতো যেন করতে পারি। এখনো মনে মনে আল্লাহ আল্লাহ করছি, মনে হয় ভালোই হবে, অসুবিধা নাই। আমি এটা একটু বলতে চাই যে আমরা যারা এখানে পাঁচজন আছি, আমরা ছাড়াও যারা দেখছেন যে সমস্ত দর্শকরা, তারা এক বাক্যে অবশ্যই সবাই বলবেন এটি যে আপনি খুবই দারুণ, খুবই চমৎকার উপস্থাপনা করছেন এবং আমরা খুবই মন্ত্রমুগ্ধ হয়ে তাই? আপনি এর আগে যখন জনি ভাইয়ের কাছে বা সালিন ভাইয়ের কাছে বা শাতিল আপার কাছে গেলেন, আমি শুধু আপনার উপস্থাপনা লক্ষ্য করছিলাম যে কি দুর্দান্ত, কি দারুণ, কি সুনিপুণভাবে আপনি আসলে উপস্থাপনা করছেন। আমি আমার প্রশ্নের উত্তরে আসতে চাই আপা। সেটা হলো যে গণমাধ্যমকে তো আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবেই জানি। এটি আসলে কোনো অলংকারিক কথা না, এটি কিন্তু বাস্তব সত্য। এবং আমার যেটি মনে হয় যে এই গণতন্ত্র প্রতিষ্ঠা পায় তখনই যখন আসলে তথ্য মানুষ জানার অধিকার পায়, এবং এই তথ্য সংবাদকর্মীরাই কিন্তু মানুষের কাছে পৌঁছে দেয়। তো সংবাদ প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা মানে শুধু সংবাদ প্রকাশের স্বাধীনতা না। আমার কাছে মনে হয় যে এটি একটি সামাজিক দায়িত্ব, এক ধরনের সামাজিক দায়িত্ব। তো এই জায়গা থেকে অনেক ধরনের চ্যালেঞ্জ একজন সংবাদকর্মী হিসেবে আমরা প্রতিনিয়তই মাঠে ময়দানে বিভিন্ন সময়ই আসলে আমাদের ফেস করতে হয়, যেগুলো সবগুলো আসলে এই অল্প সময়ে বলা সম্ভব না, এবং এক একটা ঘটনার চ্যালেঞ্জ এক এক রকম থাকে। একই রকম চ্যালেঞ্জ কিন্তু প্রত্যেকটি ঘটনায় না, এবং প্রত্যেকটি চ্যালেঞ্জ একটি আরেকটি থেকে আলাদা, সম্পূর্ণ ভিন্ন গল্প একই রকম হয়। তো এই চ্যালেঞ্জগুলো থাকে। আমরা যেরকম যখন বড় বড় ইভেন্টগুলো হয় দেশের মধ্যে, যেমন সাম্প্রতিক সময় যেটি ঘটে গেল, মার্চ ফর গাজা, তারপর পহেলা বৈশাখ, এই দুটি বড় ইভেন্ট গেল, এগুলোর জন্য আলাদা পরিকল্পনা করার প্রয়োজন পড়ে। এগুলো আসলে যদি আমাদের প্ল্যান এ ফল করে তাহলে প্ল্যান বি কীভাবে কার্যকর হবে সেগুলো আমরা ঠিকঠাক করি। আমাদের লাইভ ডিভাইস যদি অনেক ক্রাউডের কারণে সেটা অনেক সময় হয়তো নেটওয়ার্ক খারাপ আসতে পারে, সে ক্ষেত্রে আমাদের বিকল্প কি উপায়ে আমরা সেটা ক্রিস্টাল ক্লিয়ারভাবে বা যতটা স্বচ্ছ পাওয়া যায় সেটা পাওয়া যায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, সময় টেলিভিশন শুরু থেকে চেষ্টা করে আসছে এবং সেই চেষ্টাটা এখনও অব্যাহত আছে, তা হলো যে সবার আগে
খবরটা পৌঁছে দেয় এবং সবার আগে সরাসরি সম্প্রচারটা করা। সময় টেলিভিশন কিন্তু দর্শকপ্রিয়তা পাওয়ার অন্যতম একটি কারণ ছিল যে শুরুর দিকে যে কোনো ইভেন্টে আমরা সবার আগে একদম স্পট থেকে সরাসরি কানেক্ট হতাম এবং মানুষ এটা খুব সাদরে গ্রহণ করেছিল সেই সময়ে, এবং সেই ধারা কিন্তু এখনও সময় টেলিভিশন অব্যাহত আছে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে এরকম যে আমরা সেটি সরাসরি সম্প্রচার যেন সবার আগে করতে পারি, সেই ধরনের প্রস্তুতি, সেই ধরনের যারা ভেতরে থাকেন, যারা সংবাদের পেছনে কাজ করেন, তারাও এই ব্যাপারটি সর্বোচ্চ মাথায় রাখেন যে কিভাবে তার কাছে থেকে আমরা সরাসরি সম্প্রচারটা পেতে পারি স্পট মানে থেকে। প্রতি মুহূর্ত চোখ রাখা এবং সজাগ থাকা। এবং এটি আসলে রুবিনা আপা আপনিও জানেন, এটি আসলে কিন্তু মানুষকে খুব বেশি কানেক্ট করে। একটা প্রতিবেদন তৈরি করে সেটা সম্প্রচার করা, আর একটা ঘটনা ঘটছে যে স্থানে সেখান থেকে সরাসরি সম্প্রচার করে সেটা আমি যখন দেখাচ্ছি তখন কিন্তু এটা মানুষকে বেশি কানেক্ট করে। সে কিন্তু একদম। ঘরে বসে দেখতে পাচ্ছে যে ওইখানে এটা হচ্ছে এবং এটা রিয়েল টাইমে রিয়েল হচ্ছে। টাইমে হচ্ছে, একদম একদম। মামুন ভাইয়ের সাথে সেটা হচ্ছে যে বলছিলেন যে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে আমরা সবার আগে নিউজ দিব, হ্যাঁ। সেটা কিন্তু বস্তুনিষ্ঠ হতে হবে। আমাদের কিন্তু সেটা কিন্তু সবচেয়ে বড় সেটা চ্যালেঞ্জ, একটা সেটা কিন্তু আমরা করে থাকি। বিরাট চ্যালেঞ্জ। জি। এবং আপনার কাছে আসছে এখন আফজাল, আমি কেন এভাবে বলছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। বুঝতে পারছি, সারা বুঝতে পারছি। জীবন আপনি এই চেয়ারে বসেছেন আর আমি ওই চেয়ারে বসেছি, হ্যাঁ। আর আপনি আমাকে কঠিন কঠিন প্রশ্ন করেছেন, উত্তরের মাঝখানে থামিয়েছেন এবং ভয় দেখিয়েছেন। আজকে আমি আপনাকে না, ভয় দেখে আচ্ছা আফজাল, আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছি, আমরা তো দেখি যে মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু এখন ভীষণ শক্তিশালী হয়ে উঠছে, এবং অনেক সময় দেখা যায় মানুষ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমটা দেখে খবরটা কি হচ্ছে এবং তারপরে তাড়াতাড়ি টেলিভিশন খুলে দেখে ওখানেও খবর হচ্ছে কিনা। সো এই যে একটা প্রতিযোগিতার মধ্যে পড়া এবং প্রতিনিয়ত, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এটাকে বিট করে সময়ের সংবাদ সবার আগে, এটাকে আপনি কিভাবে না, ওইটাকে হ্যান্ডেল আসলে করেন? বিট করা সম্ভব না। এখন যে পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম চলে গেছে, বিট করা সম্ভব না। এখন আমরা অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের পেছনেই দৌড়াই। অনেক তথ্য যেহেতু হাতে হাতে মোবাইল, হাতে হাতে যে কেউ একটা ঘটনা দেখা মাত্রই ছবি তুলে ভিডিও আপলোড করে দিয়ে দিল মুহূর্তে। এখন আমরা ওই সময় তো আমাদের প্রতিনিধি বা আমরা কেউই সেখানে উপস্থিত থাকি না। সেই কারণে অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমটাকেই প্রাথমিক ইনফরমেশন ধরে আমরা সেই দিকে যাই। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচাইতে বড় যে দুর্বলতা বা ত্রুটিপূর্ণ দিক হচ্ছে যে ওই মাধ্যমের কোনো একটা জবাবদিহিতা থাকে না। এখন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খবর আসলো এবং সেই খবর একজন সিম্পল অর্ডিনারি মানুষ সেটা তুলে ধরলেন। এখন সেই নিউজেরটাও সঠিকও হতে পারে, আবার বেঠিকও হতে পারে, আংশিক সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। এখন কোনটা যাচাই করব? আমরা সাধারণত প্রেফার করি হচ্ছে গণমাধ্যমটাকেই, মূলধারার গণমাধ্যমটাকেই যাচাই করি। কিন্তু গণমাধ্যমের পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমটাকেই মূল মাধ্যম হিসেবে ধরে নিয়েছিল, যেই কারণে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে একটু পিছিয়ে আছি, এটা স্বীকারই করতে হয়। তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যম একটা চ্যালেঞ্জিং, এবং আমরা যেটা করছি যে মূলধারার মিডিয়াগুলোও সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকেও একটু বেশি ফোকাস করছি। যেমন আমরা কোনো নিউজ পেলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে আপ করা, অর্থাৎ টেলিভিশনে একটা নির্দিষ্ট সময়ের পেরিফেরি আছে যে 4টায় নিউজ বা 2টায় নিউজ, এই মূল নিউজ, কিন্তু আমরা নিউজটা হওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে আগে দিচ্ছি। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজটা গেলে দর্শক যেন বুঝতে পারে বা আগের যে খবরটি ছড়িয়েছিল তার সঙ্গে মূলধারার মিডিয়ায় যে খবরটি এসেছে একটি পার্থক্য করতে পারে এবং তারা একটা যাচাই করতে পারে যে বিশ্বাসযোগ্যতা কোনটার কত। সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বড় একটা বিষয় হয়ে ভীষণ দাঁড়িয়েছে। শক্ত একটা একটা বিষয় হাতিয়ার। হচ্ছে যে আপনি যেটা বলছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা তথ্য নিতে পারি, সেটা কিন্তু অনেক সময় গুজবও কিন্তু হয়। সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হয় যে আসলে গুজব কিনা নিশ্চয়ই। বা সেটা আসলে দেশের জন্য ক্ষতিকার কিনা, সব বিষয়কে মাথায় রেখে ওখান থেকে আমরা তথ্যটা সংগ্রহ করে সেটাকে আমরা ক্রস চেক করি বিভিন্ন মাধ্যমে। যখন আমরা ইনশিওর হই যে এটা সত্যি ঘটনা, তখন আমরা হচ্ছে সেখানে নিউজ করি বা যেটা করা দরকার সেগুলো আমরা করে থাকি। তখন একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের মধ্যে আচ্ছা, থেকেই অনেক সময় তো দেখা যায় যে একটা হঠাৎ কোনো বড় ঘটনা, কোনো জায়গায় আগুন লাগলো, ভূমিকম্প, মানে হঠাৎ করে যেটা আসলে আমরা আগে থেকে ভাবতেও পারিনি। যেমন পলিটিক্যাল ইভেন্ট আছে, আমি জানি অত তারিখে অতটা সময় হতে পারে, সো আমরা অ্যান্টিসিপেট করে আছি এটা হতে পারে, কিন্তু হঠাৎ কোনো দুর্যোগ বা হঠাৎ কোনো বড় খবর যদি আসে, সেটাকে আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? জনি। তখন আসলে যেটা বললেন যে এইটা একটা তখন আরেকটা বড় চ্যালেঞ্জ হয় যে ওই সময়টায়
কাকে পাঠানো হচ্ছে, কিভাবে পাঠানো এটা হচ্ছে, হচ্ছে যে খবরটা আমরা কিভাবে পাই। হ্যাঁ, খবরটা কিভাবে পান এবং মানে সেটা হ্যান্ডেল করেন কিভাবে আচ্ছা, দ্রুত? খবরটা ধরেন এক জায়গায় আগুন লেগেছে, অনেক সময় অনেক দর্শক যারা ভালোবাসেন বা আমাদের একটা নাম্বার থাকে স্ক্রিনে, এই নাম্বার দেখে অনেকে ফোন দেন। রাইট। ফোন দেওয়ার পরে আমরা সেই তথ্যটা পাই। মূলত এটি একটা প্রাথমিক সোর্স। এরপরে যখন কোনো দর্শক সংবাদ দিলেন যে এই জায়গায় আগুন লেগেছে বা এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে, দেন আমরা যেটি চেষ্টা করি যে ফায়ার সার্ভিসের একটা কন্ট্রোল রুম আমাদের কাছে থাকে বা নাম্বারটা থাকে, আমরা ওই নাম্বারে ফোন দিয়ে জানার চেষ্টা করি যে আগুনটা লেগেছে কিনা। নিশ্চিত অনেক হয়ে সময় ওনারাও জানেন না, খবরটা আমাদের কাছে আগে আসে, তখন ওনারা আমাদের কাছ থেকে তথ্যটা নিয়ে ওনারা ভেরিফাই করেন, দেন আমরা আরেকটু নিশ্চিত হতে পারি যে এই জায়গাটা আগুন লেগেছে। বা এই সবগুলো দুর্ঘটনার খবরটা এভাবে পাই। অনেক সময় আবার ফেসবুকেও আগে চলে আসে, অনেকে ফেসবুকে লাইভ করছে বা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব বেশি হয় এখন। যে কোনো বড় ঘটনা ঘটলে ফোন পাওয়ার আগে অনেক ক্ষেত্রে হয়ে যায় যে মুহূর্তের ভেতরে ফেসবুকে তো সবাই কানেক্টেড, ওই ফেসবুকে কেউ একজন লাইভ করছে বা ফেসবুকে একটা পোস্ট দিয়ে সেখানে ছবি দিয়ে দিছে, তখন এটা আসলে ভেরিফাই করা হয় যে এইটা সত্যতা কতটুকু আছে। মানে তার মানে প্রতিটা মুহূর্তই আসলে সজাগ থাকতে হচ্ছে। 24/7 একটা ডিউটি। এবং 24/7 তথ্য একটা নিশ্চিত duty। হলে আমরা যেটা করি জেনারেলি যে ওই লোকেশনের কাছাকাছি কোন রিপোর্টার এখন স্পটে আছে তাকে আমরা সবসময় প্রায়োরিটি দেই যে ঠিক আছে ওখানে ব্যাকআপ পাঠাচ্ছি, ওইখান থেকে তুমি মুভ করো। ফলে সবার আগে আমাদের অনেক ক্ষেত্রেই পৌঁছানো এটা সম্ভব যদি হয়। বুঝে মানে মানে বিষয় হচ্ছে যে এটা আমাদের যদি একটা- কোনো টিম ওখানে অন্য কোনো অ্যাসাইনমেন্টে আছেন, দেখা যাচ্ছে যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের অফিস থেকে এখান বাংলা মোটর অফিস আমাদের এখানে যেতে সময় লাগছে, কিন্তু উনি কাছে আছেন, ওনাকে সঙ্গে সঙ্গে আমরা ওখানে মুভ করাই, তিনি সেখানে অন ডিউটিতে চলে যান, মানে ডিউটিতে চলে যাবেন, ওখানে সেখান থেকে নিউজ কভার করবেন। যদি লাইভ হতে হয় সেই লাইভের প্রিপারেশন আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে নিয়ে নিই, সব কিছু এরকম। একটা জিনিস বলছিলেন যে আমরা তথ্য কোত্থেকে পাই বা তথ্য কীভাবে দিই বা ই করি, আফজাল যেমন বলছিল যে অনেক সময় আমাদের কাছ থেকেও তথ্য, অনেক সময় তারা নেই, এরকম অসংখ্য ঘটনা আছে যে তথ্য আমরা পেয়েছি, ফায়ার সার্ভিসকে আমরা জানিয়েছি এরকম বড় বড় অনেক পরে ঘটনা fire হচ্ছে, service আছে। তখন ফায়ার সার্ভিস কিন্তু সঙ্গে সঙ্গে টিম পাঠাচ্ছেন সেখানে এবং তারা কিন্তু খুব দ্রুত সেখানে গিয়ে সেই কাজগুলি কিন্তু করছে। নট অনলি আগুন, এই ধরনের পানি থেকে ডুবে মারা গেলেন বা কোনো ধরনের বড় ডিজাস্টার, সেখানে সঙ্গে সঙ্গে তারা চলে যান। একটা মজার জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে আমাদের রিপোর্টাররা এক তো স্পটে থাকা অবস্থা, আর একটা জিনিস আছে যেটা 14 বছরে হয়ে আসছে, সেটি হচ্ছে যে মানে কাউকে যদি বলা হয় সে হয়তো বাসায় আছে, ঘুমায় আছে, অথবা অন্য কোনো জায়গায় আছে, কিন্তু বলার সঙ্গে সঙ্গে এই রেসপন্সটা কিন্তু আমাদের কর্মীরা করেন। আমাদের প্র্যাকটিসটাই কিন্তু ওরকম। এই প্র্যাকটিসটার কারণে যেটা মানে কেন আমরা আগে পৌঁছাই কারণ হচ্ছে যে বলে না মানুষ যে আমলাতান্ত্রিক জটিলতা, একটা বস বলবেন, তারপরে নির্দেশনা আসবে, তারপরে যাব, কিন্তু এরকম না। এটা হচ্ছে 24 ঘন্টায় কেউ না কেউ নিউজ রুমে থাকছেন, তার ওই রেসপন্সিবিলিটিটা দেওয়া আছে যে তিনি যে কোনো জায়গা থেকে যে কোনো টিমকে, যে কোনো রিপোর্টারকে বা যারা আছেন তাদেরকে মুভ করাতে সাথের সঙ্গে একটু পারবেন। অ্যাড করি এই জায়গাটাতে আমার একটা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে যে আমি একটা অন্য টেলিভিশনে ছিলাম আজকে থেকে প্রায় 12 বছর আগে। তখন আমি সাভারে গিয়েছিলাম, তখন শীত, সাভারে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পাখি দেখতে আর কি। তো রাত্রেবেলা আমার কিছু ঢাকা ইউনিভার্সিটির কিছু ফ্রেন্ড ছিল, আমরা একসাথে গাড়ি নিয়ে বেরোই, দেখতে গেলাম, রাত্রে ওখানে ছিলাম ভোর পর্যন্ত। কিন্তু আমার মনে মনে তখন হচ্ছিল তাজরিন গার্মেন্টসে আগুন লেগেছিল, তাজরিন গার্মেন্টসে 111 জন মানুষ মারা গিয়েছিলেন পুরো। তখন রাত্রেবেলা আমার খবর পাচ্ছিলাম আগুন, বাট আমি তো সেদিন ছিলাম ডে অফ ছিল আমার, আমি ডিউটিতে ছিলাম না। কিন্তু আমার কাছে কেন যদি মনে হলো, মানে মন টানছিল যে আমি একটু যাই ওই জায়গায়। তো আমার ফ্রেন্ডদের বললাম চলো গাড়িটা নিয়ে একটু সামনে যাই, সাভারের আসলে যে তাজরিন গার্মেন্টস যেখানে, সেখানে আমি গাড়ি নিয়ে যেতেই সকাল 6টা 6:30 বেজে যায়। তখন দেখছি যে ওখানে খুব একটা গুমট ভাব, আগুন নিভে গেছে, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের মধ্যে একটা কাজ করছে একটা বিষয় যে ভিতরে অনেক মানুষ মারা গিয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম যে কতজন মানুষ মারা গেছে, তখন তারা বললেন যে সেটা শতাধিক হতে পারে। আমার কাছে খটকা লাগলো, আমি সঙ্গে সঙ্গে আমার হেড অফ নিউজ যিনি ছিলেন তাকে ফোন দিলাম। সকালবেলা তিনি প্রথমবার ফোন ধরেননি, দ্বিতীয়বার ফোন ধরলেন। তখন বললাম যে ভাইয়া এরকম একটা ব্যাপার, আমি তো আসছিলাম, তিনি জানেন যে আমি ছুটিতে আছি, তো আমাকে কি, আমি এখানে আছি, তো আপনি কি টিম পাঠাবেন নাকি আমি এখানে কাজ করা শুরু করে দিব? তখন তুমি ওখানে থাকো, তোমার কাছে ক্যামেরা গাড়ি চলে যাচ্ছে, তোমার কাছে লাইভ ডিভাইস চলে যাচ্ছে। সত্যি তাই, আমার কাছে খুব সকাল তো আধা ঘন্টার মধ্যে 40 মিনিটের মধ্যে আমার কাছে গাড়ি ক্যামেরা চলে আসলো। আমি ওখানে দাঁড়িয়ে যা মোবাইলে ফুটেজ নেওয়া নিলাম, পরে ক্যামেরা গল্প এই কাজগুলি এরকম অভিজ্ঞতা সবারই আছে, হ্যাঁ, কম বিকজ বেশি। আসলে 24 ঘন্টা অন টো না থাকলে সবার আগে সঠিক খবর সবার কাছে পৌঁছানো
খুব ডিফিকাল্ট। খুব difficult। মামুন, আপনার কাছে জি, একটু please, আসে, অনেকক্ষণ আপনি শুনছেন আমাদের জি সবার জি কথা। আমি আসলে আপনার উপস্থাপনা উপভোগ করছি। আমি আবারও বলছি, আমরা তো আসলে কারণ আমি বলি আরেকটু, সেটা হচ্ছে যে আর কখনো আপনাকে উপস্থাপনায় পাবো কিনা আমাদের এখানে, বা আবার এই সামনের বছর আপনাকে বললে আপনি রাজি হবেন কিনা, বা এরকম প্রেক্ষাপট তৈরি হবে কিনা, হতে পারে এটা আমাদের হয়তো আপনাকে উপস্থাপনায় না, পাওয়া হবো। এবং আমি গেস্ট হয়ে এখানে থাকা এটা শেষবার হতে পারে। না, উপস্থাপকের আচরণে বসাটা তো মজার, কারণ সবাইকে আমি ছড়ি ঘুরিয়ে প্রশ্ন করছি। সারা বছর আপনারা আমাকে ছড়ি ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ, প্রশ্ন সেটা করেন। আমরা আলোচনা করছিলাম আপনি আসার আগে, কিছুক্ষণ আগে আফজালের সঙ্গে কথা হচ্ছিল যে এই অফিসটার মধ্যে আপনি অনেকবার এসেছেন অতিথি হয়ে। একদম। আপা, প্রশ্নটা। দেখুন, আমরা তো মনে করি যে খবর হতে হবে দল মতের ঊর্ধ্বে, নিরপেক্ষ, যা সত্য ঠিক তাই। এই রকম বাংলাদেশের যেই প্রেক্ষাপট, তাতে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বুঝি এটা খুব সহজ কাজ নয়। আপনাদের অভিজ্ঞতা বা আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। আমার অভিজ্ঞতা আসলে সামগ্রিকভাবে যদি আমাদের অভিজ্ঞতা বলি, প্রভাবমুক্ত হয়ে, যে কোনো ধরনের প্রভাবমুক্ত হয়ে সংবাদ উপস্থাপন করাটা চ্যালেঞ্জিং সবসময়ই। এটা আগেও ছিল। গণমাধ্যমের স্বাধীনতাটা আসলে শুধু খাতা কলম বা মুখে থাকলেই হবে না। গণমাধ্যমকে যদি সত্যিকারের স্বাধীন করা হয় তবে কিন্তু সমাজমুক্ত হবে আমার মনে হয়। এবং গণমাধ্যমের স্বাধীনতাটা কেন জরুরি? এটা শুধুমাত্র গণমাধ্যম কর্মী যারা স্বাধীনভাবে কাজ করতে পারবে তাদের জন্য জরুরি না। তাদের জন্য তো অবশ্যই জরুরি। এটি আসলে সামগ্রিকভাবে আপনি বাজার থেকে শুরু করে সচিবালয়, আপনি যেখানেই যান না কেন, যদি গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়া হয় এবং কোনো ধরনের হস্তক্ষেপ না করা হয়, তো সুশাসন প্রতিষ্ঠা খুবই সহজ হয়ে যাবে এবং সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম সহায়ক গণমাধ্যম হবে তখন। যদি এটা আপনারা গত 17 বছর যাবৎ কিন্তু অনেক লড়াই সংগ্রাম করে এসেছেন মাঠে, আমরা দেখেছি অনেক লাঠি বেটা, অনেক গরম পানি, অনেক কিছুই হয়েছে আমরা দেখেছি দুই চোখে। কিন্তু আপনি নিজেও জানেন এবং আমরাও জানি, আসলে অস্বীকার করার কোনো উপায় নাই যে শুধু মানে আমাদের প্রতিষ্ঠানই না, অনেক প্রতিষ্ঠানেই কিন্তু এরকম ছিল যে আসলে সম্পূর্ণভাবে যে সঠিক তথ্য উপস্থাপন করবে সেটি আসলে যে কোনো ভাবে হোক না কেন সেটা পরিপূর্ণভাবে সম্ভব হতো না। তো এখানে আমি একটু অ্যাড করে রবীন্দ্র আপা, যে গত 15-16 বছরে দেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যে সরকার, বিগত সরকার, শুধু গণমাধ্যম কেন, শুধু গণমাধ্যম না, শুধু গণমাধ্যম নয়, সব প্রতিষ্ঠানই কিন্তু ধ্বংস হয়ে গেছে। সেই কারণেই তো এখন সংস্কারের কথা আসছে, জন আকাঙ্ক্ষার কথা আসছে, মানে রাষ্ট্রের আমূল একটা পরিবর্তন দরকার, এটা আসছে। আপনি যদি চিন্তা করেন যে আমি বিচার বিভাগের কথাই বলি, যে বিচার বিভাগের কি অবস্থা হয়েছিল, বিচার বিভাগের একজন সাবেক প্রধান বিচারপতিকে চলে যেতে হয়েছিল এবং বিদেশের থেকেই তাকে পদত্যাগ করতে হয়েছিল, এবং এরপরে কি প্রতিক্রিয়াগুলো এসেছিল, তাকে কিভাবে নামানো হয়েছে, সেই বিষয়গুলো দেখেন। এখন একজন, যেহেতু যখন এক রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানই ধ্বংস হয়ে যায়, তখন গণমাধ্যম তো ভাই আকাশ থেকে উড়ে এসে কিন্তু বসে। আফজাল, তারপরেও কিন্তু আমরা দেখেছি যে আমাদের কিছু কিছু গণমাধ্যম কিন্তু আপ্রাণ চেষ্টা করে গেছে কোনোভাবে একটা মানে ব্যালেন্সে, যাতে মানুষ অ্যাটলিস্ট সঠিক এবং নির্ভুল তথ্য পায়। এটা কিন্তু আমাদের গণমাধ্যম এটার সংখ্যা খুবই কম, খুব কম, খুব কম। কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন, সাথিলাপা শুরুর দিকে বললো যে বিশ্বের মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান 165তম, যদি 180টি দেশের মধ্যে একদম বলি। পেছনের দিকে। এবং দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা আফগানিস্তানের আগে অবস্থান করছি। আর যেটি বললেন যে হ্যাঁ, কয়েকটি গণমাধ্যম চেষ্টা করেছে এবং অনেক প্রতিকূলতার মধ্যেও তারা বস্তুনিষ্ঠ সংবাদ দেখানোর চেষ্টা করেছে, আমরাও সেটি চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে পারি নাই, কারণ আপনি জানেন যে গণমাধ্যমকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা, সরকারি যে দল ছিল, সেই দলের থেকে আরেকটি অফিস করে, যদি আমি সিআরআই কথা বলেই ফেললাম, তারা যেভাবে নিয়ন্ত্রণ করেছে, সেটি আসলে সেই নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কিছু একটা করা, এটা আসলে ডিফিকাল্ট। আমরা স্বৈর শাসনের কথা বলছি, বা কোনো একটা খারাপ শাসক তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আচ্ছা, এবং গণমাধ্যমকে তারা ব্যবহার করবে। আফজাল, এরকম কি হতে পারে যে
কোনো চ্যানেলের উপরে বেশি নিয়ন্ত্রণ ছিল, কোনো চ্যানেলের উপরে হয়তো একটু কম নিয়ন্ত্রণ ছিল। ফর এক্সাম্পল কোনো চ্যানেলের ভিউ আমরা দেখতাম মিলিয়ন মিলিয়ন হচ্ছে, তাদের উপরে একটু বেশি নিয়ন্ত্রণ বা একটু বেশি চাপ, আবার যেই চ্যানেলগুলো হয়তো অতটা দর্শকপ্রিয়তা পায়নি তাদের উপর একটু কম চাপ, এরকম কিছু কিছু। হ্যাঁ, এরকম এটা তো আমাদের ক্ষেত্রে হয়েছে। এরকম দেখুন, এটা তো এটাই কিন্তু মূল বাস্তবতা। কারণ। আপনি ধরেন কোনো গণমাধ্যমকে আমি ছোট করছি না, যে টিআরপির র্যাঙ্কিং এর দিক থেকে সবশেষ যে চ্যানেল, আপনি তাকে যেরকম প্রায়োরিটি দিবেন নিশ্চয়ই, নিশ্চয়ই of course, এক নম্বর চ্যানেলকে প্রায়োরিটি দিবেন of না। course। সেই ক্ষেত্রেই সেটি অনেক এবং ক্ষেত্রে এই ক্ষেত্রে হয়েছে। আপনি যেটা বেশি দর্শক যেটা বেশি দেখবে আপা, সেটার ভুলই কিন্তু সবচেয়ে বেশি চোখে পড়বে। যে গাছ যেটা বাড়ে বেশি আগে, সে গাছ মানুষ তো বেশি কাটা পড়ে দেখবে, আগে। যেটা কম দেখছে সেটা ভুলও চোখে কম পড়বে, যেটা দেখছে বেশি তার ভুলটাও চোখে বেশি পড়বে। আমার যেটি মনে হয়, যেটি শুরু করেছিলাম, একটু শেষ করে এক লাইন বলে, আত্মজিজ্ঞাসা দরকার এখন। সেটা হচ্ছে গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের নিজেদের আত্মজিজ্ঞাসা দরকার, ক্ষমতা প্রত্যাশী বা যারা ক্ষমতায় যাবেন তাদেরও আত্মজিজ্ঞাসা দরকার এইটা যে অতীত থেকে শিক্ষা নিয়ে যে গণমাধ্যমের উপর প্রভাব বিস্তার করে পরবর্তীতে এটি আসলে কতদিন আমি ধরে রাখতে পারবো, বা এটি আসলে আমার ক্ষমতার জন্য এটি আসলে কতটা নেতিবাচক হবে, শুভ হবে কিনা, কতটা শুভ হবে কিনা বা নেতিবাচক হবে কিনা। আর গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের আত্মজিজ্ঞাসার জায়গা এটা যে যদি কখনো প্রভাব আবারও বিস্তার করার চেষ্টা করা হয়, তাহলে আমরা সব গণমাধ্যম কর্মীরা এক হয়ে বা সব প্রতিষ্ঠান এক হয়ে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো কিনা, যে কেউ চাইলে আর প্রভাব আমাদের উপরে খাটাতে পারবে না, বা কেউ চাইলে গণমাধ্যমের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। একটা উদাহরণ দিই, ৫ আগস্টের আগের গণমাধ্যম, ৫ আগস্টের পরের গণমাধ্যম, ৫ আগস্টের আগের বাংলাদেশ, ৫ আগস্টের পরের বাংলাদেশ, বিস্তর ফারাক, সেটা তো আমরা উপভোগ করছি। আপনি চিন্তা করবেন যে ৫ আগস্টের আগে সাবেক প্রধানমন্ত্রী তিনি প্রতিদিনই বক্তব্য দিতেন, এবং তার বক্তব্য রানডাউনে আমরা যেটা নিউজ অন এয়ার করি সেটার কোন জায়গায় থাকবে, সেটা কম হলো না বেশি হলো, এটা অনেক ক্ষেত্রেই মনিটর করা হতো, যে এটাকে কেন পরে দেওয়া হলো, এটাকে কেন আগে দেওয়া হলো না, এরকম আমাদেরকে নানা রকম চার্ট, এটা সব গণমাধ্যমেই হয়েছে, সব গণমাধ্যমের সহকর্মীদের সাথে কথা বলে এটা পাওয়া যায়। আরেকটা বিষয় দেখেন যে ৫ আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা, আমার জানা মতে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যালয় সেখান থেকেও ফোন পাই নাই, বা সরকারের রাষ্ট্রীয় কোনো বাহিনীর তরফ থেকেও এরকম ফোন আসে নাই। ইভেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিবের তরফ থেকে যারা তথ্য মন্ত্রণালয় চালায় তারাও কোনোদিন বলেন নাই যে ডক্টর মোহাম্মদের এই নিউজটা কেন দিলেন না, বা এই নিউজটা এত পরে গেল। আমি আপনার কাছে একটু ফিরতে চাই, জনি, অনেকক্ষণ আপনি কিছু বলেননি। আপনি আমাকে বলেন তো, আগামীর পথ চলায় আপনি সময়কে কোথায় দেখতে চান? সময়ের আজকে 14, কিন্তু দীর্ঘ অনেক বছর ধরেই কিন্তু সময় সবার শীর্ষে। টিআরপি যেটা আফজাল বললেন, এই শীর্ষে থাকার পিছনে যে উদ্যম আমাদের সহকর্মীদের, সে উদ্যমটা কখনোই ভাটা পড়ে না। আমরা 24 ঘন্টা সজাগ থাকি। যার সালেহীন বলতেছিল, ওর একটা ঘটনা বলি, যে আপনাদের নেত্রী মানে বিএনপি চেয়ারপারসন প্রথমবার যখন বাসায় ফেরার পরে অসুস্থ হলেন, রাত 3টার সময় আমাকে ফোন করলো যে ভাই, বিএনপি চেয়ারপারসন আমি সামহাও জানতে পারছি ওনাকে এভার কেয়ারে নেওয়া হচ্ছে, কি করা যায়। তো সেই দিন নাইটে আমাদের যে রিপোর্টারটা ছিল বিএনপি বিট, মানে এই রকম ইভেন্ট কভার করার মতো, মানে একদম নতুন একজন কর্মী। তা আমি বললাম কি করা যেতে পারে, তাহলে আপনি ডিসিশন নেন। সালিন বলল ভাই আমি বাইক টান দিচ্ছি, ওকে আমি ইউনিট পাঠাচ্ছি। এবং আমরা পুরো সময় বের হওয়া থেকে শুরু করে, এবং ওর কাছ থেকে জেনে আপনাদের বিএনপি মহাসচিব, মানে ওর মাধ্যমে, মানে আমাদের লাইভ শুরু হয়ে গেছে, দেন উনি জানতে পারছে, এবং তারপরে উনি পৌঁছাইছে এবং সময়টাও তো গভীর রাত। হ্যাঁ, মানে আমরা 24 ঘন্টা সজাগ থাকি, এবং আমাদের নিউজ রুম অ্যালাইভ থাকে। অন্য টেলিভিশন যেটা একটা নির্দিষ্ট সময় পরে বন্ধ হয়ে যায়, মানে তারা আর লাইভ টেলিকাস্টে জেনারেলি যায় না, কিন্তু আমরা 24 ঘন্টা প্রস্তুত থাকি। এবং আমরা এই যে উদ্যম সকল সহকর্মীর, এই উদ্যমটা আমরা যে কোনো পরিস্থিতিতে, মানে পরিবর্তন, যেমন 5 আগস্টের পরে একটা পরিবর্তন তো আমরা দেখছি, এবং আমরা দেখি যে অনেক ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হতো যে এর বিরুদ্ধে নিউজ আসছে, একটা তথ্য আসছে, আমরা করব কিনা। আমরা এখন চোখ বন্ধ করে নিউজ করি, সে যত বড় গ্রুপ অফ কোম্পানি হোক, যত বড় রাজনীতিবিদ হোক না কেন, তার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন আসছে, এভিডেন্স আছে, আমরা চোখ বন্ধ করে নিউজ দিয়ে দিই, পরেরটা পরে দেখা যাবে, যেটা আমরা সবসময় আকাঙ্ক্ষা করে আসছি। এবং এই যে সময়টা, যে এখন একটা মানে একটা সুবর্ণ সময় আমরা পার করি সাংবাদিকতার, যে কোনো তথ্য আমরা
মানে অ্যাজ ইট ইজ তুলে ধরতে পারছি। এবং সরকার বা আগের সরকার কি করছেন না করছেন সেটা আপনারা জানেন, দেশের মানুষও জানে। এবং সেখানে আমি বলি যে সাংবাদিকদেরও দায় আছে। আসলে দেখুন, দায়টা তো মানে সবার, কেউ তো আপনি তার যদি দায় এড়াতে পারে না যার যার জায়গা সেন্সর থেকে। হয়ে যান যে এটা করলে না কি মনে করে, উনি মনে করছেন কিনা সেটাও আমরা জানি না। অনেক ক্ষেত্রে একদম, একদম। গণমাধ্যম কর্মীদের মধ্যে এইরকম একটা একদম, টেন্ডেন্স, আবার জনি ভাই, জনগণের self-censorship। মধ্যেও নানা ফ্র্যাকশন আছে। ধরেন একদম। অনেক ক্ষেত্রে হয় কি যে সাধারণ মানুষ আমার কথাটা কেন বলে না গণমাধ্যম, সেই তো, অর্থাৎ সে যে মতাদর্শ বা চিন্তার হ্যাঁ। মানুষ তার কথাটা কেন তুলে প্রত্যেকে চায় ধরছে না। তার ভয়েসটা এবং যেন আমি শোনা যায়। দেখি ধরেন আপনারা যখন বিভাগীয় সম্মেলন মানে বিএনপি যখন বিভাগীয় সম্মেলনগুলো করলো, সেইখানে বিপুল মানুষের একটা জনসমাগম দেখা গেল। এরপরে কিন্তু আমরা দেখতে পেলাম যে শান্তি সমাবেশ যুক্ত হচ্ছে প্যারালালি, কারণ বিএনপি আমরা বিপুল কাভারেজ দিচ্ছি, কারণ তার ইভেন্ট বড়, অসংখ্য মানুষ, আর মানুষ যেখানে থাকবে সেখানে তো গণমাধ্যম যাবেই। এবং পরবর্তীতে প্যারালালি শান্তি সমাবেশ, মানে এই যে জায়গা, তাহলে দুইজনকে আমাকে কিন্তু ইকুয়াল একটা ব্যালেন্স করতে হচ্ছে। একদম। তো আমরা যেটা হয় যে আমরা ইভেন্টগুলোর সঙ্গে থাকি, সবার আগে পৌঁছানোর চেষ্টা করি এবং সুচারুভাবে সঠিকভাবে তথ্যটা তুলে ধরার চেষ্টা করি। এবং প্রত্যেকেই এই চেষ্টাটা যদি জারি রাখি, সময়ের এই শীর্ষে থাকা এবং সঙ্গে থাকা, মানে জনগণের সঙ্গে থাকার যে চেষ্টা, এটা আমরা নিশ্চয়ই সামনে আরো সাফল্যের সঙ্গে ইনশাআল্লাহ আমরা দেখতে সেটাই পাবো। আমি আশা করি। এক লাইন একটু অ্যাড করতে চাই জনি ভাইয়ের সঙ্গে। জনি ভাই বলে যে আমাদের প্রস্তুতি সবসময় একই রকম থাকে, এটা আমি একটু স্পেসিফিক করে বলতে চাই। সেটা হলো যে সকাল 10টার সময় নিউজরুমের যে প্রস্তুতি থাকে, রাত 3টার সময় নিউজরুমের প্রস্তুতি একই রকম থাকে। সময়ের এটা একটা বিশেষ গুণ, এইটা মানে এটা হচ্ছে অন্য- আমাদের অন্য স্পেশালিটি, টেলিভিশন থেকে এটা আলাদা। আমাদের বিশেষত্ব। এবং এটা আসলে আজকে আমরা জাতীয় গণমাধ্যমে বলেই ফেললাম যে এটা আসলে আমাদের স্ট্র্যাটেজি, যে আমাদের কর্মকৌশল এরকম যে 3টার সময়ও যদি কোনো একটা ইভেন্ট ঘটে সেইটারও প্রস্তুতি বা সেইটার জন্য আমরা যে সমস্ত কাজগুলো করব সকাল 10টার সময়ও সেই কাজগুলো করতে পারি। মানে এই প্রস্তুতি সার্বক্ষণিকভাবে এবং থাকে। একই সময়ে একই একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কোনো একটা বিশেষ ইভেন্টে আমাদের লাইফ টাইম ভিউ কথার কথা যদি 1 লাখ হয়, অন্য চ্যানেলগুলো তুলনামূলক সেটার 10 টাইম বা কোনো কোনো ক্ষেত্রে 100, 200, 500 হয় রাইট। লাইফ টাইম ভিউ। এটা হয় কেন? মানে আমরা আমাদের যে প্রডিউসাররা আছে এখানে খুব দক্ষ কর্মী সবাই, যারা ক্যামেরার তারা পেছনে কাজ ক্যামেরার করে। পিছনে কাজ করেন। মানে সর্বাত্মক চেষ্টা থাকে যে কতভাবে ডাইমেনশন নিয়ে সেই ভিউগুলো দেখানো, ইভেন্টটা দেখানো অথবা ঘটনাটাকে তুলে ধরা যায়, এই চেষ্টাটা আমাদের থাকে। ফলে একটা ভেরিয়েশন পায়, দর্শকরা ভেরিয়েশন না, পায়। শুধু- শুধু যেটা যে মানে প্রডিউসারের কথা বলছি না, আমাদের বাইরে ভিডিও জার্নালিস্ট ভাইরা আছেন, আমাদের একজন আমাদের অফিস- সময় কিন্তু এখন একদম কম, আচ্ছা, আচ্ছা। প্রায় শেষ হয়ে আসছে। আমি শেষ করব শারমিন আপনাকে দিয়ে। আপনি আমাকে একটু বলেন তো, আমরা তো গণমাধ্যমে নৈতিকতার চর্চার কথা বলি, সেটার ব্যাপারে আপনি কি ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এবং কর্মক্ষেত্রে আপনি কতটুকু নিরাপদ বোধ করেন? দুইটি বিষয়, সেটি হচ্ছে যে নৈতিকতার যে চর্চা, ওই যে আগে বলছিলাম না যে আমরা এখনো টেলিভিশন সাংবাদিকতা বা গণমাধ্যম যে কাজ করছে এত বছর ধরে, খুব বেশি বছর আমরা পার করি। তো নৈতিকতার জায়গাটা একদিনে হয় না, আর গণমাধ্যমটা রাষ্ট্রের বাইরের জিনিস না। হ্যাঁ, সে চতুর্থ একদম। স্তম্ভ। চতুর্থ স্তম্ভ। তো আপনার সমাজে যদি নৈতিকতার জায়গাগুলোর চর্চা আর গণমাধ্যমের চর্চার কিন্তু এক ধরনের পারস্পরিক সম্পর্ক আছে। হ্যাঁ, আমরা চাই, আমার কি স্বপ্ন, আমি যখন সংবাদকর্মী হতে এসেছি আমি চেয়েছি যে আমি মানুষের কথা বলবো, আমি চেয়েছি যে আমি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে সাহায্য করব। তথ্য এমন একটি জিনিস যে তথ্যের কিন্তু দুই ধরন থাকে। একটা হচ্ছে আমি তথ্যের দাস, তথ্য আমাকে যেটা বলছে আমি সেটাই দেখাবো, কিন্তু আমার তথ্যের দাস হলে অন্যরা তো তথ্যের দাস না, তার তো পার্শিয়াল চিন্তা আছে। তো সবসময় এই যে যার পছন্দ হবে না তার কাছে মনে হবে যে ঠিক তথ্য দিচ্ছে না, কিংবা হলো না, আমার কথা তো বললো না, আমার কিন্তু সুযোগ নাই আসলে তার কথাটা বলার, আমার সুযোগ আছে তথ্যটা দেওয়ার। হ্যাঁ, আমি গণমানুষের কথা বলবো, তার নাগরিক যে অধিকারগুলো রাষ্ট্রের কাছে পাওনা, তার যে মানবাধিকারগুলো রাষ্ট্রের কাছে পাওনা, এগুলো সবই আমি বলবো। কিন্তু তার মধ্যে মানুষের সবার মন রাখা গণমাধ্যম
এটা কিন্তু ভীষণ পারবে না। মন রাখা দিয়ে আমি একটু ভীষণ এক লাইন বলতে কঠিন। চাই রুমিনা আপা, আমাদের সেটা হলো, সময় একদম শেষ মামুন। যে এখন ফেসবুকে অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে যায়, অনেক মানুষের প্রত্যাশা এরকম থাকে যে ফেসবুকে ভেসে যাচ্ছে, অনেক দেখাচ্ছে, টেলিভিশনে বা পত্রিকায় এখনো কেন আসছে না আসছে না, বিষয়গুলো, হ্যাঁ। কিন্তু আসলে সেটা আমাদের তো আসলে তথ্য যে যাচাইও প্রচারযোগ্যতা, করতে হয়। টেলিভিশন বা জাতীয় গণমাধ্যমে যে প্রচারযোগ্যতা, সেই প্রচারযোগ্যতা না থাকলে সেই তথ্য আসলে বিশ্বাসযোগ্যতার আমরা ব্যাপার আছে, গণমাধ্যমে credibility দেখাতে ব্যাপার পারি আছে। না। আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা আজকে আমার সঙ্গে আলোচনায় যুক্ত ছিল, এবং বিশেষ করে সময় টেলিভিশনকে আমাকে এই নতুন সুযোগ দেওয়ার জন্য। চারদিকে অপতথ্য এবং অর্ধসত্যের ভিড়ে সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার পতাকা উঁচিয়ে রাখুক গণমাধ্যম। দেশের প্রতি দায়বদ্ধতা আর জনগণের প্রতি দায়িত্ব নিয়েই তারা এগিয়ে যাক মুক্তির পথ ধরে। এই প্রত্যাশায় এখানেই শেষ করছি আমাদের আজকের বিশেষ সম্পাদকীয়। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।